মারা যায়নি, মেরে ফেলেছে। বাক্যটি শুনে ফারদিনার শিরদাঁড়া বেয়ে স্রোত নেমে গেল। খানিকটা বিস্ময়ের সাথে বলল, কি বলছো তুমি? মেরে ফেলেছে মানে? আমরা নিজে নিজে কি মারা যেতে পারি? সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান, আমি এটাই বললাম। ফারদিনা হাঁপ ছেড়ে বাঁচল। বলল, তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও। আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই। ফারদিনা ঘাড় টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকালো। হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে। ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, কি দেখছো? দেখছিলাম কেউ এদিকে আসছে কিনা। ভয় পাচ্ছ? ফারদিনা মাথা আওড়ালো, না। সুফিয়ান কিছু বলার আগে অশ্বের খুরের ধূপ ধূপ শব্দ ভেসে আসলো। তাদের ডান দিকে বিশাল ক্ষেত, ক্ষেতের ওপাশে বাগান। সচরাচর সেদিকে কেউ যায় না। সুফিয়ান কান খাড়া করে শোনার চেষ্টা করলো। স্পষ্ট শোনা গেল শব্দ। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল, তুমি বাড়ি ফিরে যাও, আমি আসছি। কোথায় যাবে? ফারদিনা প্রশ্নে বিদ্ধ করল। সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সেদিকে চোখ মেলানো যেদিক থেকে অশ্বের দৌড়ের আওয়াজ আসলো। সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল, কি দেখছো ওদিকে? সুফিয়ান সত্য কথা বলল না, কিন্তু মিথ্যা বলতে তার এখন মোটেই ইচ্ছা করছে না। সত্য মিথ্যায় সে যেন হঠাৎ করে চাপা পড়ল। সুফিয়ান জবাব দেওয়ার আগে ফারদিনা বলল, চুপ করে আছো কেন? জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে। এখন বলো, শব্দ শুনতে পেলে? কিসের? ফারদিনা সুফিয়ানের পেছনের দিকে দেখল। সে কোনো শব্দ পেল না। ঘুরের ধূপ ধূপ শব্দ এখন আর আসছে না। সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল, আমি অশ্বের দৌড়ের আওয়াজ পেয়েছিলাম। এত রাতে কারা অশ্ব নিয়ে ছুটছিল সেটাই দেখতে চেয়েছিলাম। আমিও যাব তোমার সাথে। মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না, বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। তুমি বাড়িতে চলে যাও। ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল, আমিও যাব। সুফিয়ান বলল, মেয়ে মানুষ আর কিছু পারুক বা না পারুক, পুরুষের মন গলাতে ঠিকই পারে। যদি ওরা ডাকাতের দল হয় তো? আমরা চেঁচাবো, তারপর ওদের ধরিয়ে দেব। কাদের দিয়ে ধরিয়ে দিবে? আমার ভাইদের। কথা শেষ করতে পারল না। বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে আসলো। এবার অশ্বের হেস্যাধ্বনি আসলো। সাধারণত অশ্ব হেস্যাধ্বনি তুললে এতটা তির্যক আওয়াজ আসে না। যদি কোনো অশ্বকে দিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবেই এরকম হেস্যাধ্বনি তুলবে। রাঙাকে কিনে আনার পর থেকে সুফিয়ান এর অশ্বের প্রতি বেশ ধারণা হয়েছে। ফারদিনা বলল, অশ্বের হেস্যাধ্বনি শুনতে পেয়েছি, কিন্তু এত রাতে অশ্ব নিয়ে কে ছুটছে? ফারদিনা চিন্তিতমূলক কণ্ঠে বলল। সুফিয়ান বলল, কে না, বলো কারা ছুটছে? একাধিক অশ্বের খুরের ধূপ ধূপ শব্দ আসছে। তুমি নিশ্চিত করে কিভাবে বলছো? আমি তোমার মতো গাধা না। আমি গাধা? ফারদিনা দু কোমরে হাত চেপে জিজ্ঞেস করলো, সুন্দরী মেয়েরা গাধাই হয়। প্রশংসা করছো না গাধা বলে সম্বোধন করছো? দুটোই। ফারদিনা মুখে গাম্ভীর্য ভাব নিয়ে আসলো। সুফিয়ান অস্পষ্টভাবে বলল, গাধার মতো আবদার করে নিজেই মুখ গম্ভীর করে ফেলে, অদ্ভুত। সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বলেও ফারদিনা গাধা শব্দটি পরিষ্কার শুনতে পেয়েছে। শোনো, মেয়েদের বুদ্ধি দিয়ে কিছুই হয় না। তাদের কাজ হচ্ছে স্বামী সেবা করা, সন্তানদের বড় করা, সংসার সামলানো। এখানে বুদ্ধির দরকার নেই। শোনো, বুদ্ধিমান পুরুষরা সবসময় গাধা বউ পায়, বুঝছো? বুঝেছি। কি বুঝেছ? সুফিয়ান ফারদিনার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করল। ফারদিনা চাপা স্বরে হাসল, মৃদু কণ্ঠে বলল, আমি তোমার বউ। বউ বলে ডেকেছ? সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল, এজন্যই বলে মেয়ে মানুষ গাধা। চলো ডাকাত খুঁজতে যাই। ফারদিনা বেশ উৎফুল্ল হলো। এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না। মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে, সেখানে প্রধান অতিথি ফারদিনা। সুফিয়ান কিঞ্চিত ভ্রুকুচকে বলল, ওরা যদি সত্যিই ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো। কাপুরুষ, বিড়বিড় করলো ফারদিনা। আসল পুরুষ। কাপুরুষ বলছো কেন? ফারদিনা মুখ বাঁকিয়ে বলল, তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ। সুফিয়ান ভ্রু উঁচিয়ে বলল,
বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম। ডাকাত দলের কাছে যাবে, চলো। আকাশে কাদাতে মেঘ। রাত ঘন হয়ে এসেছে, কুয়াশার চাদরে ঢেকে গেছে চারিদিক। ক্ষেতের আইলের উপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা। পায়ের নিচে ভেজা ঘাস চুপচাপ সরে যাচ্ছে। দূরে কোথাও প্যাঁচার ডাকে কেঁপে উঠছে রাতটা। ফারদিনার হাতে লণ্ঠন। সুফিয়ান ফারদিনার ডান হাতটা ধরে রেখেছে, শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। সুফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকালো সুফিয়ানের মুখের দিকে। এক পাশ দেখা যাচ্ছে, শ্যামবর্ণের পুরুষ এর সৌন্দর্য রাতে ফুটে ওঠে না। কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ করে বেড়ে গেছে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পথের ভেজা মাটি, ঘাস, সেদিকে খেয়াল নেই। সুফিয়ান হাত ধরে রেখেছে। পথ আলাদা করে দেখার দরকার নেই। ফারদিনা দৃষ্টি সরিয়ে এক ফালি হাসি দিল। ক্ষেতের শেষ প্রান্তে তারা, সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান। এতটাই শুনশান যেন নীরবতায় আক্রমণের জন্য ওত পেতে আছে। সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। মজিদ মিয়া একবার বলেছিল, তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গেছে, তারপরে যে বাগানটা আছে, সেটা মোটেই সুবিধার না। দিনের বেলায়ও ওখানে কেউ আসে না। সুফিয়ান তখন বলেছিল, বাঘ আছে না ভাল্লুক? মজিদ মিয়া সরু চোখে জবাব দিয়েছিল, থাকলেও থাকতে পারে। মজিদ মিয়া মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা বলে। সবাই বলে তার মাথায় সমস্যা। সমস্যা না হলে নিজের মেয়েকে 10 বছর পর আবার কেউ মারতে পারে? গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই। সুফিয়ান ফারদিনার জন্য তার খোঁজ খবর নিতে পারছে না। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো। সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফারদিনা জিজ্ঞেস করলো, বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ? দাঁড়িয়ে আছো কেন? সুফিয়ান রসিকতা করে বলল, সুন্দরী বউকে যদি ডাকাতটা চেয়ে বসে? আমি সেই ভয়ে আছি। ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও, সমস্যা নেই। কিন্তু সেই সুবাদে অন্তত বউ তো ডাকলে। আমার বেশ ভালোই লাগছে। সুফিয়ান বলল, বেহায়া মেয়ে। রাত বাড়ছে। ঘড়ির কাঁটা ঠিক কয়টায় এসে বিঁধেছে বলা মুশকিল। চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছিল বেশ কিছুক্ষণ। এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ। চাঁদের আলো বাগানে পড়েছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। সবেমাত্র শোনা গেল ওদের ডাক। এতক্ষণ সবকিছু নির্বাক ছিল, যেন ওরা সুফিয়ান এবং ফারদিনাকে দেখেই চিৎকার করছে। তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল। ফারদিনা হঠাৎ করে থ হয়ে দাঁড়িয়ে পড়ে। সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল, এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে। ফারদিনা হাতের ইশারায় দূরে দেখিয়ে দিল। বেশ কিছু জায়গা জুড়ে মশালের আলো দেখা যাচ্ছে। সুফিয়ান তাকালো। ফারদিনা ঢোক গিলে বলল, সত্যিই ডাকাত দল হবে ওরা। চলো আমরা ফিরে যাই। প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না। তাহলে ওরা নিশ্চয়ই পুণ্যের কাজ করছে। ফারদিনার কণ্ঠে ক্রোধ। সুফিয়ান ফারদিনার রেশ টেনে বলল, হতেও পারে। কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না, তাই রাতে করে। রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময়। চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কি করছে। সুফিয়ান ও ফারদিনা পরবর্তী পা ফেলতেই একটা কালো রঙের বিড়াল লাফিয়ে লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে। হঠাৎ কালো বিড়ালের আহ্বানে ফারদিনা চমকে উঠল। শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হলো। সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিল। বিড়ালের কাজ রাতে ঘোরাফেরা করা, ইঁদুরের খোঁজ করা, যেন ইঁদুরই ওর একমাত্র শিকার। আজ রাতটা যেন কোনো অশুভ। বাগানের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে। দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলছে ঘন মেঘকে। সুফিয়ান ও ফারদিনা পুরনো পাথরের ফোয়ারার আড়ালে লুকিয়ে চোখ রাখলো মশালের আলোর দিকে। বেশ কিছু মশাল জ্বলছে। বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ, স্যাঁতসেঁতে মাটি আর পচা ফুলের মিশ্রণ। তারপর ঝোপ সরিয়ে বেরিয়ে এলো রক্তেশ্বরী বাঘ। চোখ লাল, থাবা মাটি খুঁড়ে ফেলছে। যেন অস্থির ক্ষুধা তাকে পাগল করে তুলেছে। কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাঁধা। ফারদিনা বিস্ফারিত চোখে ফিসফিস করলো, ওটা ওটা তো কারো পোষা বাঘ মনে হচ্ছে। সুফিয়ান আঙুলের ইশারায় হুশ করে চুপ থাকতে বলল। বাঘটা থেমে গেল।
কান খাড়া করলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ, শান্ত হও রক্তেশ্বরী। বাঘের গর্জন থেমে গেল মুহূর্তে। ছায়ার মধ্য থেকে বেরিয়ে এলো এক মানুষ, লম্বা, কালো, চাদরে ঢাকা মুখ, হাতে তামার লণ্ঠন। আলোয় তার মুখ স্পষ্ট হলো না, শুধু ঠোঁটের কোণে এক বিকৃত হাসি। এরপর ৩টি অশ্ব বেরিয়ে আসলো। অশ্বের পৃষ্ঠায় চেপে বসা ৩জন মুখোশধারী, সাথে বেশ কয়েকজন অনুচারী। অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার মাথায় হাত রাখল। বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানুষটি মৃদুস্বরে বলল, আজ একজন পেয়েছি রক্তেশ্বরী, কিন্তু খুব শীঘ্রই অনেকেই আসবে তোর খিদে মেটাতে। তোর শরীরে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়াই করবি কিভাবে? ফারদিনার বুক কাঁপছে। সুফিয়ান নিঃশব্দে মুঠি চেপে ধরল। বাঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া লোকটি শুধু চোখ দেখা গেল, তাকে শনাক্ত করা গেল। সায়েমের কণ্ঠ। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই। সুফিয়ান কিছু বলল না, শুধু চেয়ে রইল। তাদের উদ্দেশ্য দেখার পালা। এই কালরাতটি শুধু বন্য নয়, মানুষের তৈরি এক দানবীয় আয়োজন। দ্বিতীয় জন অশ্ব থেকে নেমে দাঁড়ালো। সে অনুচারীকে লক্ষ্য করে বলল, বাঘের তাজা খাদ্য নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। দিনের আলো ফুটলে অশুভ হবে। থেমে গেল তার কণ্ঠ। এরপর শুধু হাসির বন্য শুরু হলো। সুফিয়ান ফারদিনাকে বলল, তোমার ভাই রায়ান, কিন্তু ওরা কি করছে? আমি কিছুই জানি না, চলো এখান থেকে, আমাদের দেখে ফেললে শেষ করে ফেলবে। দাঁড়াও, তোমার ভাইরা কি পুণ্যের কাজ করছে এটা দেখার দরকার। রায়ান, সায়েম সহ সবাই হাসি থামালো। শেষমেশ ভেসে আসলো আরিফের কণ্ঠ। প্রকৃতি যেন তারই অপেক্ষা করছিল। আরিফ বলল, আজকের রাতটার নাম কি দেওয়া যায়? প্রশ্নটা যেন সবাইকে ঘিরে করলো। সায়েম হাত বাড়িয়ে বেশ প্রফুল্ল মনে বলল, ভাই, আজকের রাতের নাম দাও রক্তের আহার। রায়ান বলল, আমাদের ছোট্ট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, পরবর্তী জমিদার ও হলেও হতে পারে। সাইম বেশ তীর্যক আওয়াজে আসলো, যেন এই মন্তব্যের আশাই ছিল। আরিফ একটা পাথরের খণ্ডের উপর বসল। সামনে অগ্নিকুণ্ড। আগুনের ঝলকানিতে আরিফের চোখ দুটো লাল দেখাচ্ছে। মুখমণ্ডলে রক্ত উঠে এসেছে। চাদর মুড়ি দেওয়া তামার লণ্ঠন হাতে এগিয়ে আসলো লোকটি। হঠাৎ বাতাস বয়ে যাওয়ায় তার মুখ থেকে চাদরটা উড়ে গেল। সে চোখ বুজে আবার মেলল। একটি চোখ নেই তার। খোদাই করা অংশটি যেন কেউ ইচ্ছা করেই চোখ উপড়ে ফেলেছে। ফারদিনা হা জাতীয় ফিসফিস শব্দ করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে। সেদিন রাতে স্বপ্নে সে দেখেছিল একজন বৃদ্ধা ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে। লোকটির একটি চোখ ছিল না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, সত্যি হয় না। তবে আজ কেন তার সামনে অন্ধ লোক হাজির হলো? তার ভাইদের সাথে সে কি করছে? তার ভাইয়েরাও বা কি করছে? ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছে তারা, কুমিরের জন্য। তাদের বাড়িতে প্রাচীন ফাঁদ আছে, ফাঁদের কিছু অংশ আছে, সেখানে পা রাখলেই কুমিরের খাদ্য হিসেবে পরীক্ষায় পড়ে যায়। সেই জবাব মিলেছিল, কিন্তু আজ রক্তশোষী বাঘ কেন? বাঘ কিভাবে শত্রুদের মোকাবেলা করে? ফারদিনা কোনো জবাব পেল না। প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল। যদি জবাব মেলে? রায়ান বলল, জলদি করে ওকে নিয়ে আয়। কজন অনুচারী একজনকে পাকড়াও করে ধরে এনেছে। লোকটি ছোটার জন্য ছটফট করছে, পারছে না ছুটতে। দানবের মতো শরীরের অধিকারী অনুচারীগণ। ওদেরকে দেখে মনে হচ্ছে জল্লাদ কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে। পীড়িত ব্যক্তি শব্দে গোঙাচ্ছে, হাত দুটো বাঁধা, মুখে কালো মুখোশ। শরীরের সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া। এতক্ষণ টের না পেলেও এখন পাচ্ছে। রায়ান বলল, ওর মুখোশ খুলে দে, হাত খুলে দে। মানুষের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা জানতে হয়। রায়ানের কণ্ঠে হিংস্র পশুর মতো হুঙ্কার। পীড়িত ব্যক্তি নিশ্চিত হলো তার বাঁচার আর উপায় নেই। সর্দার উপস্থিত।
যে আদেশ দিচ্ছে সে নিশ্চয়ই সর্দার। আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। একাধিক লোকের পায়ের শব্দ ওর কানে যাচ্ছে। মৃত্যু ওর জন্য উপস্থিত হয়েছে। অনুচারী ওর মুখোশ খুলে ফেলল। সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। মেরুদণ্ড যেন শীতল হয়ে গেল। ফারদিনা বলল, কি হয়েছে? এভাবে কি দেখছো? তোমার ভাইয়েরা যাকে ধরেছে ও হচ্ছে শামসুল। শামসুল নিরীহ মানুষ। ওকে কেন ওরা স্বীকার করলো? তুমি ওকে চেনো? ভালো করে চিনি। আমার ক্ষেতে একসময় কাজ করত। হাতটা ছাড়ো। আমার চোখের সামনে ওর কিছু হতে দিতে পারি না। ফারদিনা আকুতি কণ্ঠে বলল, তুমি যাবে না, ওরা তোমাকেও মেরে ফেলবে। হাত ছাড়ো ফারদিনা। সুফিয়ান নীরবতার মাঝেই ক্ষিপ্ত হলো। ফারদিনা বলল, তুমি যদি সত্যিই যাও তবে আমিও আমার মৃত্যু ডেকে আনবো। সুফিয়ান ফারদিনার মুখে কথাটা শুনে থমকে গেল। ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। চোয়াল শক্ত হয়ে গেল রাগে, কিন্তু প্রকাশ করতে পারল না। নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকলো। শামসুল হাত জোড় করে বলল, আপনারা আমায় কেন স্বীকার করলেন? আমার মতো নিরীহ মানুষের ওপর অত্যাচার কইরেন না। আল্লাহ সইব না। কণ্ঠ কাঁপছে ওর, চোখে জল ভেসে উঠেছে। বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করলো। সায়েম বলল, তোকে অত্যাচার করব না তো, তোকে আজ বাঘের খাদ্য বানাবো। শোন, গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানে হয় না, শুধু শুধু কষ্ট। বলে হেসে উঠল। তার হাসির সাথে সবাই হেসে উঠল। সায়েম হাতে একটা তলোয়ার নিয়ে বলল, যার শরীর পুরোপুরি সুস্থ, নিখুঁত, একমাত্র সন্তান, তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি তাহলে আমাদের আরো উন্নতি হবে জমিদারিতে। শামসুল বলল, এগুলো কুসংস্কার, এগুলার বাস্তব জীবনের লগে কোনো মিল নাই। আপনারা এগুলা বিশ্বাস কইরেন না। আরিফ সাইমের দিকে তাকিয়ে বলল, ছোট্ট ভাই, ভুল বলে ফেলেছিস। আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে। হ্যাঁ, হাকিম কি বলেছে ভুলে গেছিস? সাইম সত্যিই ভুলে গেছে। মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়ল না। রায়ান পায়চারি করতে করতে বলল, ভুলে যেতেই পারিস, কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আজকের দিনে কারো শরীরে তলোয়ার বা ছুরি লাগানো যাবে না। আমাদের হাত দিয়ে ওর পরিপূর্ণ শরীরকে অর্ধেক করতে হবে, তারপর বাঘকে খেতে দিতে হবে। একচোখা ব্যক্তি লণ্ঠনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল, কিন্তু এটা কেমনে সম্ভব? সায়েম চিন্তা করছে। আরিফ রায়ান ও চেতনার শহরে ডুবে গেল। শামসুল অনুরোধমূলক কণ্ঠে বলল, আমারে যাইতে দেন, আমার লোকে এরম কইরেন না, আমি বাঁচতে চাই। আপনারা যা করতেছেন এগুলা পাপ, কুসংস্কার, বিশ্বাস কইরেন না। রায়ান শামসুলের দিকে তেড়ে এসেই এক লাথি মারল। শামসুল সিটকে একপাশে পড়ে গিয়ে ধুম করে আওয়াজ সৃষ্টি করলো। রায়ান বলল, এগুলো কুসংস্কার না, বাস্তব। আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি। এক বাঘ মানুষকে খেয়েও ফেলে, আবার আবার রক্ষাও করে। আমাদের ও রক্ষা করছে অনেকবার, এরপরেও করবে। তোর বেঁচে থেকে কি হবে? একচোখা ব্যক্তি বলল, তাহলে দেরি কেন? রাত শেষ প্রহরে পইরা গেছে, সময় কম, কেমনে কি করবা? কইরা ফেলাও। আরিফ বলল, তলোয়ার ছুরি না লাগিয়ে কিভাবে মারবো? সায়েম বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? অনুমতি চাইছিস কেন? বল, বলল রায়ান। সায়েম অভিব্যক্তি কঠিন করে বলল, এই যে চিকন গাছটা দেখছো, ওকে এইখানে বসিয়ে দাও। তারপর ওর দুই হাত আমরা দুজনে ধরে পেছনের দিকে টানবো। ও সমান ভাগে মাঝখানে বসে থাকবে। যখনই আমরা ওর হাত দুটো টানবো, ওর হাত দুটো ছিঁড়ে যাবে। তাহলেই ও পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে, কারণ যার দুটো হাতই নেই সে পূর্ণ হবে কিভাবে? সায়েমের কথা শুনে একচোখা সহ বাকিরা বাহবা দিল। আরিফ বলল, তুই নিশ্চিত থাক, পরবর্তী জমিদার তুই হবি। সায়েম খুশি মনে আরিফের পা ধরে সালাম করলো, বলল, বড় ভাই পিতার সমতুল্য। তুমি দোয়া করো ভাই, একদিন আমি এই আলিমনগরের জমিদার হব। রায়ান গলা পরিষ্কার করলো। রক্তশোষী বাঘটা মাটিতে গা চেপে শুয়ে আছে, একটু পর পর গর্জে উঠছে। আরিফ বলল, সময় নিচ্ছিস কেন? যা করার দ্রুত কর। কে কে হাত ছিড়বি ওর? সায়েম বলল, আমি আর রায়ান ভাই। শামসুল
আশেপাশে তাকালো, পালাবার পথ নেই, চারিদিকে অনুচারী, সবাই একটা গোল চক্রের মধ্যে, যেন রক্তের খেলা শুরু হবে এখনই। ও শেষবারের মতো আশেপাশে দেখে পালানোর পথ খুঁজলো। না, কোনো পথ নেই। আরিফ ওর কাছে আসতেই পা ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমারে সাইরা দেন, এই পাপ কইরেন না, অভিশাপ লাগবো, সাইরা দেন আমারে। ওর কথায় কারোর মন গলল না। আরিফ ওর কলার ধরে গাছের সাথে বসিয়ে দেয়। শামসুল কাঁদছে। সায়েম এসে শামসুলের এক হাত ধরলো, আরিফ আর এক হাত ধরলো। দুজনে গাছের পেছনে সরে ওর দু হাত শরীরে সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকলো। শামসুলের চিৎকারে গোটা বাগান কেঁপে উঠল। জীবিত অবস্থায় কারুর অঙ্গ ছিঁড়ে নেওয়া হলে সেই যন্ত্রণা মৃত্যু ব্যতীত সমস্ত যন্ত্রণাকে হার মানায়। শামসুলের শরীরের চামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে, রক্তে ইতিমধ্যে শরীর ভিজে গেছে। একচোখা ব্যক্তি বলল, আরো জোরে টানো। বাঘটা রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়ালো। সায়েম আরিফকে লক্ষ্য করে বলল, ভাই, আরো জোরে টানো, এক্ষুনি ছিঁড়ে যাবে। বলতে না বলতেই শামসুলের হাত দুটো চট শব্দে ছিঁড়ে যায়। শামসুল মাটিতে লুটিয়ে পড়ে, কাতরাচ্ছে। গলা থেকে স্বর বের হলো না, তবু নির্বাক কণ্ঠে শেষবারের মতো বলল, এই কুসংস্কার একদিন তোদের শেষ কইরা দেবে। ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে নিজের বুকের সাথে ঠেকিয়ে নিল ফারদিনাকে, বলল, ভয় পেও না, কিছুই দেখনি তুমি, কিচ্ছু হয়নি, শান্ত হও। সায়েম বলল, ভাই, এবার বাঘকে খেতে দাও, ওর খিদে পেয়েছে।